সংখ্যার গল্প। প্রথমবার লেখা শেষ। খালি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমাদের তো লেখা নেই। আমাদের 0 থেকে 9 পর্যন্ত আছে, শূন্য থেকে 9 পর্যন্ত। এটার পরে আমরা এখানে কত লিখবো? তার মানে এখানে আমরা শুরু করব। 9 এর পরে আছে কত? 10। 10 এর পরে 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে লিখবো 15, 15 পরে 16, 16 পরে 17, 17 পরে 18, 18 পরে 19। তো আমাদের এখানে কত পর্যন্ত হলো? 19 পর্যন্ত কমপ্লিট হয়েছে। এখানে কিন্তু আমি যে সবগুলো চিহ্ন একবার ব্যবহার করেছি সেটা তো সংখ্যা লিখতে হবে। সেটা আমি কোথায় লিখব? তো 10 এর পরে কত? 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, আর 15 পরে 16, 16 পরে 17, 17 পরে 18, 18 পরে 19। টোটাল এখানে তোমাদের যে সংখ্যাগুলো লেখা শেষ এটা বোঝাতে 0 লিখলাম এবং 1 লিখলাম প্রত্যেকটি সংখ্যার বাম পাশে, কারণ একবার করে লেখা শেষ হয়েছে। এরপর তারা বললেন শুধু 1 এবং 10 এ 10 এর বাম পাশের 1 কিন্তু একই অর্থ প্রকাশ করে না। অর্থাৎ এদের মান কিন্তু এক নয়, কারণ 10 এ শূন্যর বাম পাশের 1 বলছে আমরা সবগুলো সংখ্যা একবার লিখে ফেলেছি। এখন যদি আমি আবার একবারের পর এভাবে লিখতে থাকি তাহলে কি হবে? এই যে শূন্য থেকে আমরা 9 পর্যন্ত লিখেছি, 9 পরে 10, 11, 12, 13, 19 পর্যন্ত লিখেছি, 19 এর পরে 20। এইভাবে যদি লেখা শুরু করি, এখানে 20 এর 2 আর 12 এর 2 কিন্তু শুধু 2 এর মান কিন্তু একই নয়। আমরা যখন রোমান সংখ্যা XX লিখি তখন 10 আর 10 যোগ করে 20 বোঝাচ্ছি, কিন্তু আমাদের এই নিয়মে 10 লিখলে 1 আর 0 যোগ করে কিন্তু 1 বোঝাচ্ছে না। তারা কিন্তু তখন এইসব সংখ্যার নাম দেননি। তারা বোঝালেন যে সবগুলো প্রতীক কতবার লিখেছি সেটা বোঝানোর জন্য সেই সংখ্যাটা বসাচ্ছি। এভাবে কত পর্যন্ত লিখতে পারবেন? তাহলে যে ৯ টি প্রতীক আছে সবগুলো দিয়ে ২ বার যদি নানাভাবে লিখি তাহলে আমরা ৯৯ পর্যন্ত লিখতে পারবো। এরপর চিন্তা করলেন এই পদ্ধতি যে সংখ্যা পর্যন্ত লিখলাম তাকে আরেকবার লিখি। অর্থাৎ আরেকবার লিখতে হলে আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে এবং সেটা বলতে হবে। খালি ৯৯, এখানে ৯৯, এখানে ৯৯, শূন্য আছে, ডাবল শূন্য তার সাথে ১। এরপর আমরা যদি খেয়াল করি উপরে লেখা বামের অঙ্কগুলোতে তাহলে দেখব সেখানেও আমরা একবার করে ৯ বার সবগুলো প্রতীক লিখে ফেলেছি। অতএব আমাকে আরেকটি শূন্য বসাতে হবে। এখন বাম পাশে যদি ১ লিখি তাহলে এই ১০০ এর বাম পাশের ১ কিন্তু ২ অঙ্কের সংখ্যার বামের সংখ্যাগুলো কয়বার লেখা হয়েছে তা প্রকাশ করছে, কিন্তু ২ অঙ্কের সংখ্যার ডান পাশের সংখ্যাগুলো কি দিয়ে প্রকাশ করছে? এরপর একটি নাম দিলেন। এরপর ২ অঙ্কের সংখ্যার বামের অঙ্কটি দশক এবং ৩ অঙ্কের সংখ্যার বামের অঙ্কটি শতক বলে নাম দেন। অর্থাৎ আমরা যদি দেখি প্রথম একটা ১০ গুণ হয়ে গেল। ১০ এবং ১০ এর ১০ গুণ হয়ে গেল ১০০। এখান থেকে একটি চমৎকার জিনিস উনি খেয়াল করলেন যে আমি যদি সংখ্যাগুলোকে পাশাপাশি লিখতে থাকি এবং আমি এক স্থান থেকে আরেক স্থানে আসি তবে সংখ্যাটা ১০ গুণ বাড়ে। এখন কিন্তু আমরা শিখে ফেললাম এবং ৩ সংখ্যার আমি ৯৯, ৯৯৯ পর্যন্ত লিখতে পারবো এবং এরপর আরও আবার এক ঘর বাম বাড়াবে। এভাবে যতবার স্থানে পরিবর্তন হবে ততবার ১০ গুণ হয়ে বাড়তে থাকবে। এভাবে গণনার চিন্তা থেকে আসলে দশমিক পদ্ধতিটা আসলো। প্রত্যেকবার স্থান পরিবর্তনে ১০ গুণ করে বেড়ে যাচ্ছে, এটি দশমিক সংখ্যা পদ্ধতি। তার মানে হচ্ছে আমরা যখন ১০ পর্যন্ত ০ থেকে ১০ পর্যন্ত লিখি, এটা আমাদের শুধু ০ থেকে ৯ পর্যন্ত লিখতে পারছিলাম, বাট এরপরের থেকে আমাদের বাড়ানোর জন্য সবসময় ১০ গুণ করা লাগে। তো এই জন্য এটাকে বলে দশমিক সংখ্যা পদ্ধতি। আমাদের হাতের ১০টি আঙুল দিয়েও
শূন্য থেকে ৯ পর্যন্ত এই ১০টা চিহ্ন বা প্রতীকগুলোকে দেখানো বা প্রকাশ করা যায়। তাহলে আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতিতে ১০টা চিহ্ন বা প্রতীক রয়েছে। বাংলায় এদের নাম অঙ্ক আর ইংরেজিতে বলা হয় ডিজিট। বাংলায় এদের নাম বলা হয় অঙ্ক। কারণ ০ থেকে ৯ পর্যন্ত একেকটা আলাদা, আলাদা ভাবে যদি থাকে সেটাকে বলা হয় অঙ্ক, ইংরেজিতে বলা হয় ডিজিট। কখনো সংখ্যা বলা যাবে না। যখন আমাদের দুটো অঙ্ক একসঙ্গে বসেছে, দুটো অঙ্ক একসঙ্গে, দুটো অঙ্ক বা ডিজিট একসঙ্গে বসলে তখন হয়ে যাবে সংখ্যা। সেই কথাটা উল্লেখ করেছে। আর সংখ্যা আর অঙ্কের ভিতরে পার্থক্য এটাই। এটাকে যদি আমরা ১ লিখি, ১ এর পর কত ২, ২ এর পরে ৩, তো শূন্য লিখতে পারি আলাদা, ৩ এর পরে ৪, ৪ এর পরে ৫, ৫ এর পরে ৬, ৬ এর পরে ৭, ৭ এর পরে ৮, তারপরে ৯, তারপরে ১০, তারপরে ১১। এই যে এখানে ০ থেকে এই ৯ পর্যন্ত এইগুলোকে বাংলায় বলা হয় অঙ্ক এবং ইংলিশে বলা হয় ডিজিট। আর ১০ থেকে শুরু করে যত পর্যন্ত লিখি না কেন সেগুলোকে বলা হয় সংখ্যা, এটা উল্লেখ করি। আমরা এই যে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা দেখছি, ওরা নিজেরাই একটা কিছু প্রকাশ করে। অর্থাৎ ওদের দাম আছে। তবে এককভাবে ০ এর কোনো দাম বা মূল্য নেই। তাই ০ কে বা ০ কে অন্য কোনো সংখ্যার সঙ্গে থাকতে হয়। এইজন্য এই ০ কে বলা হয় সহকারী বা ইংরেজিতে অক্সিলারি বলা হয়। তাহলে ০ যদি একা, একা থাকে তাহলে তার কোনো দাম বা মূল্য নেই। তবে ০ যদি কোনো সংখ্যার সাথে থাকে সেটার অনেক মূল্য বা দাম আছে। তো এইজন্য ওই ০ কে বলা হয় সহকারী বা ইংরেজিতে অক্সিলারি। ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক বা ইংরেজিতে বলা হয় সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলোকে কি বলা হয়? সার্থক অঙ্ক। তোমাদের মনে রাখতে হবে সার্থক অঙ্ক বা ইংরেজিতে বলা হয় সিগনিফিক্যান্ট ডিজিট। আমরা আগে রোমান সংখ্যার কথাই প্রায় সময় বলেছিলাম এক্সএক্স বা এক্সসি। এভাবে পাশাপাশি সংখ্যা লেখাকে বলা হয় অঙ্কপতন। তো এক্সএক্স বলতে এটা হচ্ছে ২০, আর এক্সসি বলতে এটা হচ্ছে সি কে বোঝায় ১০০, আর এক্স এর সি যদি আগে থাকে এক্স বলতে ১০, তাহলে এখানে হচ্ছে ৯০। এভাবে পাশাপাশি সংখ্যা লেখাকে বলা হয় অঙ্কপতন বা ইনুমেরেশন। অঙ্কপতন বা ইনুমেরেশন বলা হয় অঙ্কপতন। রোমান চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে ইনুমেরেশন বা অঙ্কপতন বলা হয়। কোনো সংখ্যা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা ০ থেকে ৯ এই চিহ্নগুলোকে একটি নির্দিষ্ট পদ্ধতি লিখব। সে পদ্ধতিতে প্রতিবার যখন সংখ্যাটি বাম দিকে আসবে তখন সেটা তার থেকে ১০ গুণ বেড়ে যাবে। আমরা যে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এটা শুধুমাত্র তখনই আবিষ্কার হয়েছিল, বাট যখন এই সংখ্যা পদ্ধতিকে আরো বেশি লেখার জন্য দশমিক সংখ্যা পদ্ধতি লেখা হয়। তো দশমিক বলার কারণ হচ্ছে ১০ গুণ হয়, এই কারণে বলা হয় দশমিক পদ্ধতি। তাহলে এখন আমরা দেখি একটি সংখ্যা ১, ২, ৩, তো ১২৩ আছে, এটাকে আমরা সংখ্যা বলবো, কখনো ডিজিট বা অঙ্ক বলতে পারি না। এখানে ৩টি অঙ্ক আছে এবং তিনি ডান থেকে একক, দশক, শতক এবং প্রতিটি একটি করে নাম দিয়েছেন। ডান সাইডে যেটা আছে সেটাকে বলা হয় একক, বাম সাইডে ২ কে বলা হয় দশক, ১ কে বলা হয় শতক। তো ডান সাইড থেকে এটাকে তোমাদের পড়তে হবে। একক, দশক, শতকের অঙ্কগুলো খুব ভালো করে বোঝার ট্রাই করতে হবে। এটা পড়ার সময় আমাদের পড়তে হবে ৩ হচ্ছে একক, ২ হচ্ছে দশক, ১ হচ্ছে শতক। তো শতক বলতে শ। সংখ্যাটির সত্যিকারের মান হবে একটা শতক, ১০০, ২ দশক মানে ২ টা ১০ বলতে ২ টা ২০, আর ৩ টা একক মানে ৩ টা একক বলতে ১ হচ্ছে ৩ টা। তাহলে ১২৩। এখানে একটা শতক বলতে শুধুমাত্র ১০০ কে বোঝানো হয় একটা শতক। আর ২ দশক বলতে ২ কে কেন দশক বলা হয়? ২ দশক বলতে এক এক ১০ কে বলা হয় ১ দশক, দশককে বলা হয় ২ দশক বললে ২। আর ৩ দশক বললে ৩ বা ৩০। আর ৩ টা একক বলতে ৩ টা সংখ্যা ৩ থাকবে এজন্যে ৩ টা একক। ৩ টা ১ থাকলে সেটা হচ্ছে ৩ টা একক। যদি ৫ হইতো তাহলে এখানে ৫ টা ১ রয়েছে এজন্য ৫ একক। এটাকে আমরা পড়তে পারি ১২৩। এভাবে আমরা সংখ্যাগুলো লিখতে শুরু করলাম এবং লেখার ফলে কিন্তু আমরা দশমিক সংখ্যা পদ্ধতি পেয়ে গেলাম। সংখ্যার গল্পে কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান।
আমরা দশমিক সংখ্যা পদ্ধতি জানলাম এবং সংখ্যার অঙ্কগুলোর স্থানীয় মান সম্পর্কে জানতে পেরেছি। এবার চলো একটি মজার খেলা খেলি। খেলাটি হলো কোনো কাগজে একটি সংখ্যা বিশেষভাবে লিখে কাগজটি এমনভাবে ভাঁজ করব যেন ভাঁজ খুললেই আমরা সংখ্যাটি স্থানীয় মান দেখতে পাই। যেমন ৭৮ সংখ্যাটি কিভাবে তৈরি করা যায় তা ছবির মাধ্যমে দেখি। প্রথমে কাগজের নিচের ছবির মতো ৭০ সংখ্যাটি লেখো। এবার এবার 0 এর ডান প্রান্ত থেকে কাগজটি ভাঁজ করো এবং পরে বাম থেকে ডানে ভাঁজ করো। তাহলে 0 সংখ্যাটি ঢেকে দাও। তারপর ভাঁজের ডান সাইডের কাগজে ৮০ সংখ্যাটি লিখে ৭৮ সংখ্যাটি তৈরি করো। প্রথমে বলেছে ৭০ সংখ্যাটি নিতে। তো ৭০ সংখ্যা নেওয়ার পরে ৭০ এর পরে তোমাদের কি ব্যবহার করতে বলেছে? 0 সংখ্যাটি ঢেকে দিতে বলেছে, এজন্য হয়ে গেছে ৭। তো ৭ এর সাথে যদি আমরা ৮ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে ৭৮। এবার ছবির মতো ভাঁজ করা কাগজটি ভাঁজ আংশিক সরিয়ে ৭ ও ৮ এর স্থানের মান দেখতে পাবে। স্থানের মান হয়ে যাবে তখন কি 0। এই যে ৭০৮ হবে যখন এটা মান হয়ে গেলে 0। এবার নিচের ছবির মতো ভাঁজ করা কাগজটি ভাঁজ আংশিক সরিয়ে ৭ ও ৮ এর স্থানের মান দেখতে পাবে। তার মানে মাঝখানের মানটা কত হচ্ছে? 0। কিন্তু ভাঁজ করা কাগজটি একবার নিচের চিত্রের মতো খুলে ফেলবেন না। কেননা এতে মনে হতে পারে তুমি ৭০৮ সংখ্যাটি স্থানের মান জানাতে চাচ্ছ। তো একক কাজে বলেছে কাগজে স্ট্রিপের সাহায্যে আরো বড় সংখ্যা তৈরি করো। তোমার একটা একক কাজ তৈরি করতে বলেছে, মানে দলগত নয়, একা একা একটা কাগজ দিয়ে এইভাবে তৈরি করতে হবে। তো জোড়াই কাজ। তো জোড়াই কাজ কিভাবে? দীর্ঘ কাগজে স্ট্রিপের সাহায্যে আরো বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য সিক্রেট নম্বর তৈরি করে একে অপরকে দেখাও। ভুল হলে শত করো, প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নিতে পারো। তো একক কাজের ভিতর নিতে বলেছে এবং জোড়াই কাজ ২ জন মিলে সে কাজটা করতে পারো।